আমাদেরকে wordpress.org এ আসার পর দেন হচ্ছে প্রথমে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনারা ভার্সন পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3.1 দেখতে পাচ্ছেন? তবে আপনাদের অনেক সময় লেটেস্ট ভার্সন ছাড়াও পূর্বের ভার্সন নিয়ে অনেক কিছু কি বলে ট্রাবল শুট করার প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য পূর্বের ভার্সনগুলো পাবেন কোথায়? এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন? রিলিজেস এই জায়গায় ভিজিট করবেন। এখানে ভিজিট করলে ওয়ার্ডপ্রেসের প্রথম থেকে এখন পর্যন্ত যত ভার্সন আছে সব এই জায়গায় পাবেন। দেখতে পাচ্ছেন? অনেকগুলো ভার্সন আছে। এখানে আপনি জিপে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন আপাতত লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব 6.3.1 ক্লিক করেন এখানে। দেন ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোডে যাচ্ছি। এখান থেকে পিসি দেন হচ্ছে ডাউনলোড দেন হচ্ছে জিপ ফাইল এটা এক্সট্রাক্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ক্লিক করার পর অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন না? ডব্লিউপি ফোল্ডার ফাইল অনেকগুলো রয়েছে। এটা আমাদের জানা দরকার নেই, জাস্ট কপি করবেন। কন্ট্রোল এস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে যেখানে আপনি সাইট তৈরি করবেন। যেমন আমাদের এখন একটা সাইট হবে সেটা হচ্ছে localhost/b28। এখন যদি আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চান তখন কি করতে হবে? আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওটার ভিতরে আবার নতুন করে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। মানে যতগুলো ফোল্ডার করবেন ওখানে আবার কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো index.html এটা আমাদের দরকার নাই। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন যেই ফাইলগুলো কপি করে নিয়ে আসলাম এটা জাস্ট পেস্ট করে দিব এখানে। ওকে, খেয়াল করেন অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। আমরা htdocs এর ভিতরে b28 এই ফোল্ডারের ভিতরে আমরা পেস্ট করলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর দেন হচ্ছে লোকাল হোস্ট b28 এখানে একবার আমরা রিলোড দিব। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বলতেছে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংলিশ দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই পাঁচটা ইনফরমেশন আমাদের লাগবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এক নম্বর হচ্ছে ডাটাবেসের নাম লাগবে। এখন কথা হচ্ছে ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস হচ্ছে আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন কন্টেন্ট থাকবে। কন্টেন্ট থাকবে না, বিভিন্ন টেক্সট থাকবে, ইমেজ থাকবে। এগুলো সব মূলত হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্টেড থাকে, ডাটাবেসে স্টোর করা থাকে। ওকে, বা কোনো একজন ইউজার আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলো, ওই ইউজারের ইনফরমেশন সবকিছু ডাটাবেসে স্টোর করা থাকে। এজন্য ডাটাবেস খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের তৈরি করতে হবে এবং ওই ডাটাবেসকে মেইনটেইন করবে একজন ইউজার লাগবে। ওই ইউজারের আবার একটা কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। আর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আপনি লোকাল বা লাইভ সার্ভার যেখানেই কাজ করেন না কেন ডাটাবেস হোস্ট হয় লোকাল হোস্ট। সবসময় এটাই ব্যবহার করতে হয়। টেবল প্রেফিক্স আমরা একটু পরে আলোচনা করব। এখন এই ডাটাবেস তৈরি করবেন কিভাবে? ডাটাবেস তৈরি করার জন্য লোকাল হোস্ট দেন স্ল্যাশ দিয়ে php myadmin লিখতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে হচ্ছে কি php myadmin। ওকে, এখানে আসার পর দেন হচ্ছে প্রথমে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই যে ডাটাবেস এখানে ক্রিয়েট করার অপশন রয়েছে, ক্লিক করবেন দেন ক্রিয়েট ডাটাবেসের একটা নাম দিবেন। ধরুন আমি b28 এই নামে তৈরি করতে যাচ্ছি। ছোট হাতের দিচ্ছি b28 দেন হচ্ছে ক্রিয়েট এখানে ক্লিক করব। অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডাটাবেস কে মেইনটেইন করবে? এটা একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে প্রিভিলেজেস এরর রয়েছে। আচ্ছা, এই এররটা আপনারা ফেস করতেও পারেন, নাও করতে পারেন। এখানে একটা অপশন পাওয়ার কথা। ওকে, ইউজার ক্রিয়েট করার, বাট আমার এখানে আমি পাচ্ছি না এখন। তো সলভ করা যাবে। সফটওয়্যার হয়তো বা লেটেস্ট যেটা আছে ওটা ইনস্টল করলে সলভ হয়ে যাবে। যদি আপনারা পারেন এখান থেকে ইউজার তৈরি করবেন। যদি কি পারেন তাহলে কি ইউজার তৈরি করবেন। আর যদি না পারেন সমস্যা নেই। এখানে আসবেন। এখানে আসার পর লেটস গো তে ক্লিক করবেন। লেটস গো তে ক্লিক করার পর ডাটাবেস নেম হচ্ছে আমরা কি তৈরি করলাম p28। দেন ডিফল্ট ভাবে জাম্পে একটা ইউজার রয়েছে তৈরি করা ডিফল্ট। এটা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। যতই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন না কেন, যতটাই সাইট তৈরি করেন না কেন সবসময় ব্যবহার করতে পারবেন। রুট কি নামে? রুট। আর পাসওয়ার্ড লাগে না। এই ইউজারের কোনো কি পাসওয়ার্ড লাগে না। বাট আপনি যদি এই প্রিভিলেজেস থেকে ইউজার তৈরি করেন তখন ইউজারও দেওয়া লাগে, ওই পাসওয়ার্ডও দেওয়া লাগে, পাসওয়ার্ড দিয়ে দেন তৈরি করা লাগে। ঠিক আছে? যদি পারেন করেন, না পারলে কোনো সমস্যা নেই। আমরা আরো ভালো ওয়ে নিয়ে কাজ করব। বাট আপাতত দেখেন প্র্যাকটিস করার জন্য এভাবে কাজ করেন তাহলেই ভালো। b28 ডাটাবেস নেম দিবেন, দেন রোড দিবেন, পাসওয়ার্ড লাগবে না, এটা লোকাল হোস্টে থাকবে। টেবিল প্রিফিক্স এখানে wp আন্ডারস্কোর এটা নরমালি ডিফল্ট ভাবে থাকে। টেবিল প্রিফিক্স কোথায় কাজ করে ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনারা জাস্ট নরমাল রোল মনে রাখবেন যে যখন আপনি কোনো সাইট তৈরি করবেন টেবিল প্রিফিক্স এই ডিফল্ট রাখবেন না, এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করে কিছু একটা অ্যাড করবেন।
ধরেন আমি এখানে লিখলাম কি B28 সবসময় এটা ভিন্ন ভিন্ন ব্যবহার করবেন, বুঝতে পারতেছি? তাহলে কোনো সমস্যা নেই। নাম্বার দিলে না, টেক্সট দিয়ে আগে, ঠিক আছে? দিলে হবে কিনা আমি জানি না, কখনো নাম্বার দেই নাই। দেন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এই নোটিশটা যদি আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিকঠাক মতো এখন পর্যন্ত কাজ করতে পেরেছেন। দেন আপনি রান দ্য ইনস্টলেশন ক্লিক করেন এখানে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে এই যে ইউজার নেম রুট দিলাম বা পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখলাম, এগুলো কিন্তু ব্যাক এন্ডের কাজ। ব্যাক এন্ডে এগুলো কাজ করবে ডাটাবেসকে প্রোটেক্ট করার জন্য। ওকে? এখন আমরা ফ্রন্টে আমাদের ওয়ার্ডপ্রেস এর সাইট যখন আমরা তৈরি করব, ওটার যে ফ্রন্টের যে জিনিসপত্র যেগুলো আমরা দেখতে পাবো একটা সাইটে, ওটা মেইনটেইন করার জন্য ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড সেটআপ করতে হয়। ওকে, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগইন করার জন্য আবার আলাদা একটা কি করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড লাগে। ওটা মূলত আমরা এখন সেট করব। একটু পরে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই জায়গায় আমরা সাইট টাইটেল রাখতেছি, ধরেন B28 এটাই রাখতেছি। এখানে একটা ইউজার নেম দিয়েছি। এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মূলত আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে লগইন করবেন এবং ওই ড্যাশবোর্ড থেকে সবকিছু আপনি কি করবেন, মেইনটেইন করবেন। ওকে? তো এই জায়গায় আমরা পাসওয়ার্ড আপাতত 1 2 3 4 5 এটা দিচ্ছি। দেন হচ্ছে উইক পাসওয়ার্ড দিলাম, তো এজন্য কনফার্ম করা লাগবে। আপনারা যদি অনেক বড় পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে এটা আসবেই না। ওকে? প্র্যাকটিস পারপাস আমরা এটা দিচ্ছি, বাট আপনারা যখন ইন ফিউচার প্রফেশনাল সাইট তৈরি করবেন তখন এখানে খুবই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনার ইমেল ব্যবহার করবেন। আপাতত আমরা এখানে একটা র‍্যান্ডম ইমেল ব্যবহার করতেছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে কাজ করতেছি, আমাদের প্রয়োজন নাই যে আমাদের এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ইনডেক্স হোক। আমরা এটা চাই না। ইনডেক্স মানে কি? যে মানুষজন গুগলে সার্চ করলে কি খুঁজে পাবে? নরমালি এটা খুঁজে পাবো না, যেহেতু আমরা লোকালি কাজ করতেছি। কিন্তু আপনারা লাইভেও যদি কাজ করেন, যতক্ষণ পর্যন্ত না সাইটটা রেডি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চেকড অবস্থায় থাকবে, ডিসকারেজ থাকবে। যখন আপনার সাইট রেডি হয়ে যাবে, দেন এটা আনচেক করে দিবেন। এটা পরবর্তীতে আমরা আনচেক করতে পারবো ড্যাশবোর্ড থেকে। ওকে? দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করেন এখানে। সাকসেস দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পর দেন এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেন লগইন এ ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। এইখান থেকেই ওয়ার্ডপ্রেস এর সাইট ম্যানেজ করতে হয় এবং আপনি যদি বিজি সাইটে ক্লিক করেন তাহলে এই জায়গায় আপনি সাইট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইট? ওকে। এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? ওকে। আর এইখানে ড্যাশবোর্ডে ধরুন আমি এখান থেকে লগ আউট করে ফেললাম, আজকে আর কোনো কাজ করলাম না, লগ আউট। আপনি যখনই কাজ করবেন, আপনি যদি জাম্প দিয়ে সাইট রেডি করে থাকেন, এটা তো আমরা জাম্প দিয়ে সাইট রেডি করলাম, ঠিক না? এখানে কিন্তু জাম্প রানিং অবস্থায় রয়েছে অ্যাপাচি মাইস্কেল। এখন আপনি যদি অ্যাপাচি স্টপ করে দেন, আপনি এখানে লগইন করতে পারবেন? ধরেন আপনি মেশিন শাটডাউন করে ফেলছেন, কালকে আবার লগইন করবেন, তাহলে প্রথমে কি করতে হবে আপনাকে? জাম্প রান করতে হবে অ্যাপাচি মাইস্কেল, দেন আপনার সাইটে কি করতে হবে? লগইন করতে হবে। ওকে, এটা খেয়াল রাখবেন। যদি কাজ করা শেষ হয়ে যায়, দেন আপনি অ্যাপাচি মাইস্কেল বন্ধ করে শাটডাউন করে দেন বা যা খুশি তা করেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাদের সাইটটা হচ্ছে এইটা localhost/b28। এখন লগইন করবেন কিভাবে? যদি আমি এখানে অ্যাডমিন লিখি, ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে? wp-admin, হ্যাঁ এটা কাজ করে, কিন্তু শুধু অ্যাডমিন কি কাজ করে? এটাও কাজ করে। ওকে, আপনি যদি অ্যাডমিন লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আসবে। এই যে ইউজারনেম পাসওয়ার্ড দিলে লগইন করার অপশন আসতেছে। তো এখানে আপনি অ্যাডমিন ব্যবহার করতে পারবেন, wp-admin ব্যবহার করতে পারবেন, wp-login.php ব্যবহার করতে পারবেন। তবে ক্লায়েন্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এগুলো একটাও কাজ করবে না। যদি ক্লায়েন্ট এই ইউআরএল চেঞ্জ করে থাকে, অনেক সময় সিকিউরিটি পারপাসে ক্লায়েন্ট ইউআরএল চেঞ্জ করে ফেলে বা সামহাউ ডেভেলপারের মাধ্যমে করিয়ে নেয় কাজটা, আমরাও করে দেই। তো এখন যদি করে ফেলে, সে চেঞ্জ করে ফেললো, তখন এগুলো দিয়ে ট্রাই করলে আসবে? তখন ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার লগইন ইউআরএল কি, লগইন ইউআরএল পাঠাও, দেন আমি কাজ শুরু করতে পারবো। ওকে, যাই হোক আমরা এটা দিচ্ছি এখানে। তো ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে লগইন। নরমালি আমরা wp-admin দিয়ে লগইন করি, কারণ আপনি wp-login.php তে যখন লগইন করতেছেন কোথায় রিডাইরেক্ট হচ্ছে? wp-admin ফোল্ডারে রিডাইরেক্ট হচ্ছে। ওকে, তো কনসেপ্ট ক্লিয়ার তো? লোকালে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়? এটা হচ্ছে জাম্পের ব্যাপার। কোনো কারণে যদি জাম্প দিয়ে কেউ ইনস্টল করতে না পারে, অল্টারনেটিভ আরেকটি সফটওয়্যার রয়েছে, ওটা ব্যবহার করবেন। লোকাল wp, এটা ইজি এবং এটা মডার্ন। লোকাল wp ক্লিক করবেন এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন প্ল্যাটফর্ম চুজ করবেন, উইন্ডোজ ম্যাক যার যেটা, এটা আপনারা চুজ করবেন উইন্ডোজ। দেন এখানে যা মন চায় তা দেন, কোনো সমস্যা নাই। .com, দেন হচ্ছে ফোন নাম্বার কিছু একটা দেন, দেন গেট ইট নাও ক্লিক করেন। তাহলে দেখবেন যে ফাইল আপনাকে দিয়ে দিবে।
এই যে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যে এটা লোকাল 7.1, এটা ডাউনলোডে ক্লিক করে 476 মেগাবাইটের মতো ফাইল। তো ডাউনলোড করে নেক্সট 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 করে ইনস্টল করে দিবেন, পারবেন না? করে দিবেন। করে নেওয়ার পর দেন কি করতে হবে, দেন যেটা করতে হবে এইখান থেকে, এখন তো আর আমরা এটাতে কাজ করব না, করব? আচ্ছা জাম্পের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দেই, আপনারা বাসায় একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে তো একটা সাইট আমরা B28 তৈরি করলাম, আপনি আপনার নিজের নামে একটা ফোল্ডার তৈরি করবেন htdocs এর ভিতরে, আবার B28 নামেও একটা তৈরি করবেন, দুইটার ভিতরে দুইটা সাইট রেডি করবেন, পারবেন না? জাস্ট প্র্যাকটিস পারপাসে দুইবার ইনস্টল করবেন যেন প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। ওকে, এখন আমরা লোকাল ডাব্লিউপি ওটা নিয়ে কাজ করি। তো সফটওয়্যারটা ইনস্টল করার পর দেন এখানে সার্চ করবেন লোকাল ডাব্লিউপি, এই যে লোকাল আসছে। আর এখন আর এই জাম্পটা ওপেন রাখবেন না, এটা স্টপ করে দিবেন, কারণ দুইটা একসাথে করলে কনফ্লিক্ট করতে পারে, পোর্টের ঝামেলা হতে পারে। ওকে, তো যেকোনো একটা দিয়ে কাজ করবেন, হয় জাম্প দিয়ে কাজ করেন নাহলে লোকাল ডাব্লিউপি, দুইটা। যেমন আমি এখানে দুইটাই কিন্তু শিখে রেখেছি, দুইটাই ইনস্টল করে রেখেছি, কোনো কারণে জাম্পে প্রবলেম হলে আমি লোকাল ডাব্লিউপি দিয়ে কাজ করতে পারি। দুইটা একসাথে কাজ না করে সেপারেট ভাবে আপনি কাজ করেন, কোনো সমস্যা হবে না। ওকে, যেমন আমি জাম্প বন্ধ করে রাখলাম, এখন আমরা লোকাল দিয়ে কাজ করব। এটা মিনিমাইজ করে ফেলতেছি বা ক্রসও করে দিতে পারি। আচ্ছা, আপডেট আমরা পরে করলেও চলবে। চলে গেল। ওকে, এই জায়গায় যখন আপনারা আসবেন এখানে ব্ল্যাঙ্ক থাকে, ওকে, কিছুই থাকে না এই জায়গায়। তো আপনারা এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর দেন হচ্ছে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর সাইটের একটা নাম দিবেন, সে ধরেন আমি B28 ই দিলাম। এখন B28 এর পরে আগে কিন্তু জাম্পের ক্ষেত্রে সিস্টেমটা এরকম ছিল যে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে B28, বাট এটার ক্ষেত্রে এরকম না। এটার ক্ষেত্রে আপনার ডোমেইন নেমটা হবে b28.local, কি হবে, b28.local। এটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল, এখান থেকে দেখে নেবেন, সবসময় লোকালি অ্যাড হয়, যেই নাম দিবেন এটার সাথে ডট লোকাল। এখানে কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করার পর প্রেফার্ড যেটা রয়েছে পিএইচপি ভার্সন, আর হচ্ছে সার্ভার অনেক টাইপের হয়, অ্যানজেনিক সার্ভার রয়েছে, অ্যাপাচি সার্ভার রয়েছে, লাইটস্পিড সার্ভার রয়েছে। এখানে এরা অ্যানজেনিক সার্ভার আমাদেরকে বলতেছে ইউজ করার জন্য, তো আমরা এটাই ব্যবহার করতে যাচ্ছি। মাইস্কুয়েল ভার্সন যেটাই হোক না কেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর দেন হচ্ছে এখানে ইউজার নেম দেন, তো ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড 12345 সেট করতেছি, ইমেল আপাতত যেটা আছে এটাই রাখতেছি, দেন অ্যাড সাইটে ক্লিক করেন। কারণ অ্যাড সাইটে ক্লিক করলে যেটা হবে, অটোমেটিকলি তারা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবে, ইনস্টল করবে, সব কনফিগার করে আমাদেরকে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস দিবে, আমরা লগইন করব। জাম্পে যেরকম আপনাকে ডাটাবেস ক্রিয়েট করা লাগতেছে, সেগুলো কিছুই করা লাগবে না আমাদের এখানে, মানে এটা সবকিছু অটোমেটিকলি করে দিচ্ছে আমাদেরকে। ওকে, তো এটা তুলনামূলকভাবে অনেক সহজ। জাস্ট মাঝখানে একবার পারমিশন চাইবে, এই যে এখানে প্রসেস চলতেছে না, একটু পরেই দেখবেন যে একটা পারমিশন চাইবে, ওটা অ্যালাউ করতে হবে বা ইয়েস ক্লিক করতে হবে। এখানে যেরকম একটা সাইট আমি তৈরি করলাম, আবার যদি আরেকটা সাইট তৈরি করার প্রয়োজন হয় তখন প্লাসে ক্লিক করতে হবে, দেন সেম এখানেও আপনারা দুইটা সাইট প্র্যাকটিস করে ফেলবেন তৈরি করে। এখানে ওয়েট করবেন, এটা একটু টাইম লাগবে, কারণ আপনার ইন্টারনেট স্পিডের উপরে বেস করে এটা ডাউনলোড হবে। এই যে এই এসে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায়, এই যে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ওয়ান ক্লিক অ্যাডমিন, এখানে অন করবেন এটা। এটা অন করার পর দেন হচ্ছে সিলেক্ট অ্যাডমিন, দেন আপনার নাম যদি আসে, আপনার নাম যাই আসুক না কেন ওটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে, বা এটা সিলেক্ট না করলে কোনো প্রবলেম হবে না, করে নিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ডব্লিউপি অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ডব্লিউপি অ্যাডমিন আমি ক্লিক করব এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে b28.local wp admin অলরেডি কিন্তু লগইন করতে পেরেছে, সরাসরি লগইন হয়ে গিয়েছে। ওকে, তো এখানে কিছু আরো জিনিস আপনাদেরকে জানতে হবে। এই জায়গায় হচ্ছে আমাদের ডাটাবেস কোথায় থাকে, এই যে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডাটাবেস, এখানে যদি ক্লিক করেন ওপেন অ্যাডমিনার, এখানে যদি আপনি ক্লিক করেন তখন ওই যে পিএইচপি মাই অ্যাডমিন যেটা, এটা লোড হবে এই জায়গায়। এটা হচ্ছে মূলত পিএইচপি মাই অ্যাডমিন, ওই যে যেটা জাম্পের ক্ষেত্রে ছিল আরকি, ওই ড্যাশবোর্ডটা এই জায়গায়। আর টেবিল প্রেফিক্সের কথা মনে আছে? টেবিল প্রেফিক্স, এই যে টেবিল প্রেফিক্স হচ্ছে কি ডব্লিউপি আন্ডারস্কোর। আপনি লোকাল ডব্লিউপি ব্যবহার করলে ওটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি যদি জাম্প ব্যবহার করেন তাহলে তো আপনি চেঞ্জ করতে পারতেছেন। এগুলো চেঞ্জ করা যায়, ডিফারেন্ট আরো অনেক ওয়ে রয়েছে, বাট আপাতত এখানে প্র্যাকটিস পারপাসে ডব্লিউপি ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ডাটাবেস এখানে থাকে। আর হচ্ছে আপনার, যেমন আমরা জাম্পের ক্ষেত্রে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখন রেখেছি কোথায়, htdocs ফোল্ডারের ভিতরে। এখন লোকালের ক্ষেত্রে ফাইল কোথায় আমাদের, ওই কপি যেগুলো আমরা ডাউনলোড করে নিয়ে আসছি এগুলো কোথায় থাকে, এগুলো জানতে হবে। যে গট সাইট ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে
এই জায়গায় আমি ক্লিক করলে ওপেন হওয়ার কথা, বাট এটা হয় নাই আমার ক্ষেত্রে। এখান থেকে যে গো টু সাইট ফোল্ডার দেখতে পাচ্ছেন? জি, জি, এখানে ক্লিক করার পর দেন আসবে। তো ওখানেও ক্লিক করেন। ওখানে ক্লিক করলেও কাজ হবে। ও আচ্ছা, ওপেন হয়েছে। অনেকবারই হয়েছে। আমি খেয়াল করে নেই। এই যে B28 দেখতে পাচ্ছেন? লোকাসের B28 এর ভিতরে অ্যাপ, কন্ট, ব্লগস ৩ টা ফোল্ডার রয়েছে। তো অ্যাপের ভিতরে যান আপনি। অ্যাপের ভিতরে যাওয়ার পর যে পাবলিকের ভিতরে যান। পাবলিকের ভিতরে যাওয়ার পর এই যে এগুলো হচ্ছে ফাইল। দেখতে পাচ্ছেন? তো এগুলো হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, WordPress এ যে ইনস্টল করা ফাইলগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানে। ওকে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ২ টাই কাজ করতে পারবেন তো লোকালি? ওকে, এখন এইটার ভিতরে আমাদের মোটামুটি আরো বেশ কিছু জিনিস জানতে হবে। যেমন এই জায়গায় এই ড্যাশবোর্ডের ভিতরে এই যে এখানে বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন না? এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? এগুলো কিভাবে কাজ করে এবং প্রজেক্ট করলে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো এই জিনিসগুলো। আপনারা এইটুকু ইনস্টল করে রাখবেন। এখন হচ্ছে আমরা একটু লাইভ সার্ভার নিয়ে কাজ করব। লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়? লাইভ সার্ভারটা খুব ভালো করে আপনাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, মেক্সিমাম কাজই আমরা করি কি? সরাসরি লাইভে। ঠিক আছে? লোকালিও কাজ করা হয়। যেমন হচ্ছে ধরেন কোন একজন ক্লায়েন্ট একটা ফুল ওয়েবসাইটের কাজ দিল। ১ম এ আপনি লোকালি ডেভেলপ করলেন, দেন এটাকে আপনি ট্রান্সফার করে লাইভে নিয়ে গেলেন। আমরা এই কাজগুলো দেখব কিভাবে করতে হয়। বাট মেক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনাকে লাইভে কাজ করা লাগতেছে। ওকে? এজন্য লাইভ সার্ভার শিখে রাখাটা খুবই ইম্পোর্টেন্ট। লাইভ সার্ভার বুঝার জন্য আমাদেরকে ডোমেইন এবং ওয়েব হোস্টিং এর কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে। ওকে? পৃথিবীতে বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলো থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। ফর এক্সাম্পল namecheap.com, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রচুর পরিমাণে ডোমেইন কিনি। আমার নিজের জন্য, স্টুডেন্টদের জন্য, ক্লায়েন্টদের জন্য। তো এখান থেকে আপনারা যদি মাস্টার কার্ড থাকে আপনাদের তাহলে এখান থেকে আপনারা ডোমেইন কিনতে পারবেন। তুলনামূলকভাবে অন্যান্য সাইট থেকে কম প্রাইসে পাওয়া যায়। ওকে? এখন যখন আপনি নিজের কোনো ডোমেইন পারচেজ করতে চাইবেন, ১ম এ আপনাকে নাম চুজ করতে হবে যে আপনি কি নামে ডোমেইন নিতে চান। ওকে? ধরেন আমি এখানে যদি লিখি যে moshood.com এই নামে নিতে যাচ্ছি আমি। স্ল্যাশ পড়ে গেছে আবার। moshood.com ছোট নাম দিয়ে পাওয়ার সম্ভাবনা অনেক কম। এই যেমন moshood.com এটা ২০০৮ সালে রেজিস্টার্ড হয়ে গেছে। তো এটা আমি চাইলেও নিতে পারব না। পারবো? পারব না কিন্তু। এখন আমার সাথে এইখানে মশিউরের পরে কোনো নাম্বার এড না করাই ভালো। নাম্বার আপনারা খুব এভয়েড করবেন। ওকে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাস এ নাম্বার ইউজ না করাটাই ভালো। ট্রাই করবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম বা কোম্পানির নাম যদি হয়, কোম্পানির নাম দিতে পারেন। যেমন আমি এখানে মশিউর রহমান যদি ট্রাই করি বা মশিউর ডাব্লিউপি দিয়ে যদি ট্রাই করি দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। ওকে, এটা আবার আছে। আছে না? moshood.wp.com চাইলে আমি এটা কিনতে পারবো। এখন এটার প্রাইস কত? $10.28 পার ইয়ার। মানে প্রতি বছর আমাকে এত ডলার এটার সাথে আবার একটা চার্জও আছে। ঠিক আছে? তাহলে এটা আরেকটু বাড়বে। আর যখন আমি রিনিউ করতে যাব ১ বছর পরে তখন আবার এটা এই যে $14 এর মতো খরচ পড়বে। চার্জ নিয়ে হয়তো আরেকটু বেশি $15 এর কাছাকাছি চলে যাবে। প্রতি বছর কিন্তু রিনিউ করতে হয় এটা, হ্যাঁ? ব্যাপারটা এমন না যে একবার কিনলেন সারা জীবন আপনার থাকবে। এরকম না, হ্যাঁ? প্রতি বছর রিনিউ করা লাগে। ওকে, আর এটা হচ্ছে ডট কম এর ক্ষেত্রে এখানে এক্সটেনশনটা অনেক হয়। .com, .me, .pro এগুলো নেওয়া যায়। যেমন আপনি যদি কোনো কারণে .com না পান, আপনি .com পাচ্ছেন না, তাহলে যদি এরকম হয় মানে সিচুয়েশনটা যদি এরকম হয় যে আপনি কোনো কোম্পানি খুলতে যাচ্ছেন, আপনি আপনার নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন যেখানে আপনার কাজ করা কিছু স্যাম্পল থাকবে, ক্লায়েন্টকে দেখাবেন যেন নিজেকে প্রুফ করা যায় ক্লায়েন্টের কাছে যে আমি কাজগুলো পারি। ওকে? সেক্ষেত্রে আপনি চাইলে মিও ব্যবহার করতে পারবেন। কারণ আমি মসুর ডট মি লং টাইম যাবত ব্যবহার করি। এর আগে ডট প্রো ব্যবহার করেছি। বাট মসুর ডট মি তো এখন পাবো না, ওটা তো আছেই। আপনি যদি মসুর ডাব্লিউপি ডট মি দিয়ে এটা আমি মানে সিওর যে পাবো এটা। ডট কম আসলো, মি কই? এই যে এখানে আছে না? আছে কিন্তু। তো এইভাবে ১ম এ আপনাকে খুঁজতে হবে আপনার নাম যেটা এটা এভেইলেবল আছে কিনা। যদি এভেইলেবল থাকে তাহলে পারচেজ করতে পারবেন। আর এখানে আরেকটা ব্যাপার দেখবেন যে অনেক সময় ডোমেইন নাম পেলেন, এখানে প্রাইস দেওয়া আছে $৫,০০০। $৫,০০০ দিয়ে আপনি কিনতে পারবেন? এটা আরেক বিজনেস। সেটা হচ্ছে কেউ কম দামে কিনছে, এখন বেশি দামে বিক্রি করতে যাচ্ছে। ওকে? তো তো ওটা বাদ দেন। ওইগুলো আবার মানে কেনার ট্রাই করবেন না। ওগুলো কেনা সম্ভব হবে না। এ হচ্ছে ডোমেইনের ব্যাপার। এখন আমরা হোস্টিং এর ব্যাপার নিয়ে আলোচনা করি। এই যে হোস্টিং দেখতে পাচ্ছেন, হোস্টিং অনেক ধরনের হয়। শেয়ার্ড হোস্টিং রয়েছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং রয়েছে। ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করবেন না। এটাতে অনেক ধরনের লিমিটেশন রয়েছে। আপনাকে কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিবে না। জাস্ট একটা ফাইল ম্যানেজার দিবে। এখান থেকে সবকিছু মেইনটেইন করা যায় না। এজন্য আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং রিকমেন্ড করি না। রিসেলার হোস্টিং এটা আপনাদের জন্য না। এটা আমাদের জন্য, আমরা যারা বিজনেস করি। অনেক স্পেস আমরা একসাথে কিনে দেন ডিভাইড করে সেল করি। এটা আমাদের জন্য। আমরা রিসেলার হোস্টিং কিনি। VPS হোস্টিং এটা কোডিং নলেজ না থাকলে, কোডিং বলতে হচ্ছে আপনি যদি আ টার্মিনাল বা কি বলে টার্মিনাল তো ম্যাকে।
সেটা কি বলে উইন্ডোজে? হ্যাঁ, হ্যাঁ। আরেকটা নাম আছে। ভুলে গেছি। যাই হোক। হ্যাঁ, কমান্ড প্রম্পট। আপনি যদি কমান্ড প্রম্পট এর ব্যবহার ভালো করে না জানেন তাহলে আপনি VPS হোস্টিং গুলো ম্যানেজ করতে পারবেন না। কঠিন হবে। ওকে? ডেডিকেটেড সার্ভার অনেক ভালো বাট অনেক কস্টলি। এটা আপনারা এফোর্ড করতে পারবেন না। আপনি যদি ডেডিকেটেড সার্ভারে যান, দেখাই আপনাদেরকে। ডেডিকেটেড সার্ভারের প্রাইস হচ্ছে প্রতি মাসে আপনাকে $48 করে দিতে হবে। মানে প্রায় $50 এর কাছাকাছি প্রতি মাসে। এটা এফোর্ড করা আপনাদের পক্ষে পসিবল না। একমাত্র অপশন হচ্ছে আপনাদের এখন শেয়ার্ড হোস্টিং। যেটা চিপ রেটে পাওয়া যায়। টাকা পয়সা কম পাওয়া যায়। ওকে? আপনারা যদি কখনো নেন শেয়ার্ড হোস্টিং আপনারা পারচেজ করতে পারেন। নেমচিপ ছাড়াও আরো অনেক কোম্পানি রয়েছে। আপনারা গুগলে সার্চ করলে স্টাডি করলে পাবেন। নেমচিপ ভালো কোম্পানি। যেমন আরেকটা কোম্পানির নাম বলে দিই আমি। সাইটগ্রাউন্ড। সাইটগ্রাউন্ড। হুম, হুম। এগুলো ভালো কোম্পানি। তো সাইটগ্রাউন্ড এটা ভালো। ঠিক আছে? এটা ভালো তবে এখানেও আপনার সাইটের ভিজিটর সংখ্যা যদি অনেক বেশি হয় তখন আবার কিছু লিমিটেশন রয়েছে। ওকে? তো ভালোর কোনো শেষ নাই। যত টাকা ঢালবেন তত ভালো। ওকে, সার্ভারের ব্যাপারটা হচ্ছে আপনি টাকা ইনভেস্ট করলেই ভালো সার্ভার পাবেন। ঠিক আছে? এখন শুধুমাত্র টাকা ইনভেস্ট না। ধরেন আপনি এমন একটা সার্ভার নিলেন মাসে $30-40 করে দিচ্ছেন 1,00,000 ভিজিটর পর্যন্ত নিতে পারবে। এখন আপনার ভিজিটর মাত্র 1,000-2,000 তাহলে 1,000-2,000 ভিজিটরের জন্য 1,00,000 ভিজিটরের সার্ভার নেওয়ার কোনো মানে আছে? কোনো মানে নেই। ওকে? তো যতটুকু প্রয়োজন হবে ওই অনুযায়ী আপনাকে সার্ভার চুজ করতে হবে। নিচের টায়ারে থাকেন, দেন যখন আপনার প্রয়োজন পড়বে মিডল টায়ারে যাবেন, দেন আবার আপ টায়ারে যাবেন। হোস্টিং চেঞ্জ করতে হয় মাঝে, মাঝে। যখন কোম্পানি বড় হয় বা আপনার প্রয়োজনের উপরে বেস করে। ওকে? এখন আমরা দেখব যে কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে। তো এখান থেকে ডোমেইন হোস্টিং আপনারা শুধুমাত্র পারচেজ করতে পারবেন যদি আপনাদের কাছে মাস্টার কার্ড থাকে। আদারওয়াইজ আপনারা পারবেন না। ঠিক আছে? মেক্সিমাম আপনাদের নেই আমি জানি। অন্য অপশন নিয়ে আমরা পরে আলোচনা করব। না। ওকে। ইভেন মাস্টার কার্ডও হবে না যদি আপনার পাসপোর্ট দিয়ে ডলার এনরোচ করা না থাকে। নরমালি যে ব্যাংকের মাস্টার কার্ড ওগুলো দেওয়া হবে না। ডলার এনরোচ করা থাকতে হবে পাসপোর্টের আন্ডারে দেন আপনি পারবেন। আদারওয়াইজ পারবেন না। ওকে। তো এখন আমরা দেখব যে কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আচ্ছা ছোট্ট আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ধরেন আপনি নেমচিপ থেকে ডোমেইন কিনলেন আবার হোস্টিং কিনলেন। তখন ডোমেইন আর হোস্টিং কানেক্ট করার কোনো প্রয়োজন হয় না। এটা অটো কানেক্ট হয়ে যায়। কি হয়ে যায়? অটো কানেক্ট হয়ে যায়। বাট যদি এরকম হয় যে আপনি নেমচিপ থেকে ডোমেইন কিনেছেন, হোস্টিং কিনেছেন সাইটগ্রাউন্ড থেকে। তাহলে ২ টা ২ জায়গা থেকে হয়ে গেল না? মনে রাখবেন যেটা হোস্টিং কোম্পানি ওরা অলওয়েজ আপনাকে নেম সার্ভার প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে? নেম সার্ভার। এখন নেম সার্ভার দেখতে কিরকম? নেম সার্ভার হচ্ছে ২ টার নাম। কিরকম? ধরেন ns1.something.com, ns2.something.com। ওকে? ২ টা নাম বা ৪ টাও হতে পারে। মেক্সিমাম ক্ষেত্রে ২ টাই হয়। দেন ওই ২ টা নাম আপনাকে ডোমেইনের সাথে সেট করতে হবে। কিসের সাথে সেট করতে হবে? ডোমেইনের সাথে। আমি দেখাবো যে কিভাবে সেট করতে হয় বাট পরে। ওকে। তো আমি একটা সাইটে কন্ট্রোল প্যানেলে লগইন করব যেটা ডোমেইন হোস্টিং প্রপারলি কানেক্ট করাই রয়েছে। আচ্ছা এটাও কিন্তু একটা কি আপনার এক্সটেনশন সাইট। ওই যে .com.me যেরকম আপনারা জানেন। এটা মানে আপনাদেরকে দেখাইছি না? এই যে পল্লাবকিন আপলোড করে দেখায় না এটার মধ্যে কোনো কিছু? দেখাইছি। ওকে, তাহলে এটা কন্ট্রোল প্যানেলে আমি লগইন করতেছি সেভ প্যানেল। সবাই প্রোভাইড করে না। কিছু, কিছু কোম্পানি আছে যাদের সিস্টেমে লগইন করে দেন আপনাকে ম্যানেজ করতে হয়। যেমন গডিডি নামে একটি হোস্টিং কোম্পানি রয়েছে। তো এটা আলাদাভাবে এইভাবে আপনাকে cPanel দিবে না। তাদের সিস্টেমে লগইন করতে হয় দেন ওখান থেকে ম্যানেজ করতে হয়। সাইটগ্রাউন্ডেও সেম সিস্টেম। তো অনেক কোম্পানি রয়েছে cPanel দেয়, অনেক কোম্পানি দেয় না। একেক কোম্পানির একেক রকম সিস্টেম। ওকে? বাট কন্ট্রোল প্যানেল অনেক জনপ্রিয়। তো আমরা এটার মাধ্যমেই দেখব। ওকে, কিন্তু যদি আপনি কিন্তু শেয়ার্ড হোস্টিং কিনেন তাহলে পাবেন। ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনলে পাবেন না। ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল প্যানেল দেয় না। ওকে, তো এই কন্ট্রোল প্যানেলে এখানে যখন আসবেন আপনি দেন হচ্ছে আপনাকে প্রথমে সার্চ করতে হবে ফাইল ম্যানেজার। ফাইল আচ্ছা ফাইল ম্যানেজার বাদ দেন। ফাইল ম্যানেজার একটু যেতে হবে আমাদেরকে। ফাইল ম্যানেজার ক্লিক করব এখানে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল দেখতে পেয়েছেন? পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল আমি ক্লিক করতেছি এখানে। ক্লিক করার পর আমরা একটা ওয়েবসাইট আছে না অলরেডি? একটা ওয়েবসাইট কিন্তু আছে যে পল ল্যাপকিনের যেটা আমরা একটু আগেই দেখলাম। সাইট কপি করতেছি। দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, এই সাইট এখন ধরেন আমাদের এটা প্রয়োজন নাই, এটা আমরা রাখতে চাচ্ছি না, তাহলে সিলেক্ট অলে ক্লিক করব দেন কি করে ফেলবো? ডিলিট করে ফেলবো। একদম পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। কনফার্ম।
এটা আবার আরেক প্রবলেম। যাই হোক আমরা ওকেতে ক্লিক করে দেখি কি হয়। আচ্ছা একটা রয়ে গেছে, ওটা সমস্যা নেই থাক। ওকে। তো এখন হচ্ছে ধরেন আপনি ধরে নেন যে এই পাবলিক আন্ডারস্কোর সিস্টেমে কিছুই নাই। আছে কিছু? ধরেন যে কিছুই নাই। একদম ব্ল্যাংক। ওকে, দেন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লোকাল ডব্লিউপি যেরকম দেখলাম না যে খুব সহজে কাজ করা যায়, সার্ভারেও এরকম রয়েছে সফটাকোলাস। কি রয়েছে? সফটাকোলাস। সফটাকোলাস অ্যাপস ইনস্টলার। এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পর দেন হচ্ছে আপনারা যেটা করবেন, ধরেন আপনি একটা সার্ভারে কাজ করতেছেন। এখন ওয়ার্ডপ্রেস ম্যানেজার এখানে একটু ক্লিক করে দেখে নেবেন। আমরা কিন্তু সাইটটা এখানে ইনস্টল করতে যাচ্ছি। তার মানে আমাদেরকে আগে চেক করতে হবে এই জায়গায় পূর্বে সফটাকোলাসের মাধ্যমে কোনো ইনস্টল করা আছে কিনা। যদি করা থাকে আমরা নতুন করে করতে পারবো না। আমাদেরকে ও আগেরটা ডিলিট করতে হবে এবং কমপ্লিটলি ডিলিট করতে হবে। ওকে? এটা চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? ওয়ার্ডপ্রেস ম্যানেজার এই যে এখানে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসার পর এই যে কোরাস ফাউন্ডেশন ডট সাইট একটা করা আছে না? করা আছে কিন্তু। ওকে, যদিও সাইট নাই, আমরা সাইট ভিজিট করলে কি পেয়েছি? নাই। কিন্তু এখানে কিন্তু কিছু ফাইল রয়ে গেছে। কারণ এটা রাখা অবস্থায় যদি আপনি ইনস্টল করেন ওটা কাজ করবে না। তার মানে এটা আমাদেরকে ডিলিট করতে হবে। এখানে সিলেক্টে ক্লিক করবেন বা ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এই যে রিমুভ বা আনইনস্টল দেখতে পাচ্ছেন। আনইনস্টল মানে কি একদম সব ডিলিট করে ফেলবে ডাটাবেস সহ। ওকে, আমরা এটাই করতে আছি। আনইনস্টলে ক্লিক করেন। কোনো কিছু রাখার প্রয়োজন নেই। দেন হচ্ছে স্ক্রল ডাউন করবেন, রিমুভ ইনস্টলেশন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকে, ইনস্টল রিমুভড হয়ে গিয়েছে। দেন হচ্ছে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনি এই যে এখন আর নেই দেখতেই পাচ্ছেন। এখন আপনি ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনাকে প্রথমে প্রোটোকল চুজ করতে হবে। কি চুজ করতে হবে? প্রোটোকল। এখন প্রোটোকল কি জিনিস? এখানে দেখেন লেখা রয়েছে এসটিটিপি লেখা ছিল একটু আগে, বাট এখন এসটিটিপিএস হয়ে গেছে। খেয়াল করেছেন? আচ্ছা, এসটিটিপিএস মানে কি? এসটিটিপিএস মানে হচ্ছে সিকিউরড কানেকশন। কি কানেকশন এটা? সিকিউরড কানেকশন। এখানে রিলোড দেই। ফাইলটা থাকার কথা না। ওইদিকে আসলে কন্ট্রোল শিফট আর আমি হাত রিফ্রেশ করতেছি যে ক্যাশটা নেই এখন। ওকে, তো এইখানে সিকিউরড কানেকশন থাকলে ভালো। আপনি যখন কোনো সাইট তৈরি করবেন তখন এটা অবশ্যই সিকিউরড হওয়া উচিত। এখন এই সিকিউরডটা মানে কি? এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ফাইলগুলো একটা একটা জায়গায় রাখা আছে না? দেন আমাদের যে হোস্টিং কোম্পানি যেই সার্ভিস মানে যেই হোস্টিংটা আমরা ব্যবহার করতেছি এইটার লোকেশন হচ্ছে ইউএসএ তে। তার মানে এখানে যখন আমরা কোনো ফাইল রাখতেছি ওটা ইউএসএ তে রাখা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে ধরেন কোনো একজন ভিজিটর ভিজিট করবে আমাদের সাইটে, ডাটা ট্রান্সফার হয়ে ইউএস থেকে বাংলাদেশে আসবে না? এই যে ডাটা ট্রান্সফার হওয়ার যে ওয়েটা, এই ওয়েটা সিকিউর রাখতে হবে, নাহলে মাঝখান থেকে মানুষজন ডাটা চুরি করতে পারবে। এটাই হচ্ছে এই এস সিকিউর। যদি এসটিটিপি থাকে তাহলে সিকিউরিটি এখানে প্রবলেম রয়েছে। ওকে, এখন এই সিকিউর জিনিসটা কিভাবে কনফিগার করতে হয়? আপনি আমাদের এই যে হোস্টিং যেটা আমরা ব্যবহার করতেছি বা আমাদের যে হোস্টিং কোম্পানি যেভাবে আমরা ব্যবহার করি বা আমাদের যত সাইট আমরা রাখি ওগুলোতে এই এসএসএল সার্টিফিকেট, এটাকে এসএসএল সার্টিফিকেট বলে। এসএসএল সার্টিফিকেটের মাধ্যমে এইচটিটিপিএস টা নিয়ে আসতে হয়। আর অটোমেটিক্যালি এটা কনফিগার হয়। এটা আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন হয় না এবং এটা কমপ্লিটলি ফ্রি। অনেক কোম্পানি রয়েছে এই এসএসএল এর জন্য আবার চার্জ করে এক্সট্রা যে পার মান্থ আপনাকে এত টাকা করে দিতে হবে। কিন্তু আমাদের ওরকম কোনো কিছু নাই। এটা কমপ্লিটলি ফ্রি। ওকে। আর এটা অটোমেটিক্যালি যেহেতু কাজ করে এখানে দেখতেই পাচ্ছেন যে তাই জন্য যে অটোমেটিক্যালি এটা প্রোটোকল চুজ হয়ে গেছে। এখানে আর কিছু করার দরকার নেই। ক্রস ফাউন্ডেশন সাইট আমরা মেইন ডোমেইনের সাইট ইনস্টল করতে আছি। ডাব্লিউপি না। এটা আমরা রাখবো না। আর এটা রাখলে যেটা হয় যে তখন সাইটটা এরকম হয়ে যাবে cross foundation ডট সাইট স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি। ওখানে ভিজিট করলে আমরা সাইটটা দেখতে পাবো। ওটা আবার সাবডোমেইন। ওটা কি? সাবডোমেইন, মেইন ডোমেইন না। আমাদের দরকার হচ্ছে মেইন ডোমেইন ইনস্টল করা। তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। আর ভার্সন যেটা আছে এটাই থাকবে। দেন হচ্ছে ইউজার নেম দিবেন। ধরেন আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি। দেন হচ্ছে 1 2 3 4 5 পাসওয়ার্ড এটা দিচ্ছি। দেন হচ্ছে এই জায়গায় রাখি আপাতত অ্যাডমিন। স্ক্রল ডাউন করেন। এখানে আপনি আপনার ইমেল দিতে পারেন। দেন ইনস্টল এ ক্লিক করেন। এখন ইনস্টল এ ক্লিক করলে এই যে একটু প্রসেস হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবে। কনফিগার হলে দেন আমাদেরকে ডব্লিউপি অ্যাডমিন এ লগইন করার অপশন দিয়ে দিবে এখানে। হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করব আমরা। ঠিক আছে?
এই যে কোর্স ফাউন্ডেশন ডট সাইট wp admin, এবং আমরা যদি সাইটে ভিজিট করি এখান থেকে ভিজিট সাইট ওপেন লিংক নিউ ট্যাব, আপনারা সাইট দেখতে পাবেন। এবং লোকালি যেরকম ভাবে আমরা লগইন করেছি wp admin দিয়ে, সেম এখানেও কি wp admin দিয়ে আপনারা লগইন করবেন। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা সফটওয়্যার ক্লাস বা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সার্ভারে এটা জানলাম, এবং এটা আমরা মেইন ডোমেইনে করলাম। কোথায় করলাম? মেইন ডোমেইনে। এখন ধরেন আপনি সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আছেন। কোথায়? সাবডোমেইনে। আমরা অটোমেটিক্যালি আজকে দেখব, ম্যানুয়ালি আমরা পরে কাজ করব, দেখি কতটুকু করা যায়। সফটওয়্যার ক্লাসে এখানে যান। এখানে সফটওয়্যার ক্লাসের পরে আগে কন্ট্রোল প্যানেলে যান। গো টু কন্ট্রোল প্যানেল। গো টু কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন হচ্ছে ফাইল ম্যানেজার আমরা একটু চেক করব। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখন যদি আপনি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ যান, এখানে ওয়ার্ডপ্রেসের অনেক ফাইল দেখতে পাবেন। ওই যে যেগুলো নরমালি ডাউনলোড করে নিয়ে আসি, যে দেখতে পাচ্ছেন wp admin থেকে বাকি সব ফাইলই এই জায়গায় আসছে। এখানে ছোটটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিছু ফাইল এখানে হিডেন অবস্থায় রয়েছে। কিছু ফাইল এখানে কি অবস্থায় রয়েছে? হিডেন অবস্থায়। যে ফাইলগুলোর নাম ডট দিয়ে শুরু হয় ওগুলো হিডেন অবস্থায় থাকে নরমালি। আপনি যদি সেটিং এ যান, সেটিং থেকে দেন শো হিডেন ফাইলস, এটা চেক করে যদি সেভ এ ক্লিক করেন তাহলে ওই হিডেন ফাইলগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন .htaccess, এই ফাইলটা অনেক কাজে লাগে। ইন ফিউচার আমরা এটাতে অনেক কাজ করব। তো এটা হিডেন অবস্থায় থাকে। বুঝতে পেরেছেন তো নাকি? ওকে। আর যদি হাইড করে রাখতে চান চাইলে রাখতে পারবেন, ওখান থেকে আনচেক করে ফেললেই হবে। আমি রাখতে যাচ্ছি, থাকুক এভাবেই। আবার এই যে .ol none, এটা কিন্তু দরকারি ফাইল। এটার মাধ্যমে ওই যে আমাদের SSL যে সার্টিফিকেটটা আছে না, ওটা প্রপারলি কনফিগার হচ্ছে। এখন আপনি যদি এটা ডিলিট করে দেন তাহলে কিন্তু SSL সার্টিফিকেটের প্রবলেম হতে পারে। ম্যানুয়ালি আবার কনফিগার করা লাগতে পারে। ওকে? এটা ডিলিট করবেন না। ওকে। এখন হচ্ছে আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় ডোমেইনস লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ডোমেইনস? ক্লিক করবেন এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন। এটা হচ্ছে কি আমাদের মেইন ডোমেইন। এখন আমরা চাইলে সাবডোমেইন তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? সাবডোমেইন। আপনি যত খুশি তত সাবডোমেইন তৈরি করতে পারবেন। যদি আপনার হোস্টিং কোম্পানি লিমিট না করে দেয়। অনেক হোস্টিং কোম্পানি রয়েছে লিমিট করে দেয় যে আপনি ৫ টা বা ১০ টার বেশি সাবডোমেইন তৈরি করতে পারবেন না। ওকে? বাট আমাদের সিস্টেমে এরকম কোনো কিছু নাই। আপনার স্পেস যতটুকু থাকবে আপনি ততক্ষণ আপনি সাবডোমেইন তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে স্পেসের একটা ব্যাপার রয়েছে। যেমন ১ জিবি, ২ জিবি, ৫ জিবি, ১০ জিবি স্পেস কিনতে হয়। ওকে? তো আপনি যত স্পেস কিনবেন ওই স্পেসের ভিতরে যত খুশি তত সাইট আপনি তৈরি করতে পারবেন। সমস্যা নেই। ওকে, এখন আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক করব। এখানে আসার পর দেন এখানে একটু খেয়াল করবেন ডোমেইনের নামটা কিরকম? my.example.com। কি? my.example.com। ধরেন আমি এখানে লিখলাম B28, লিখলাম B28, দেন ডট দিয়ে কোরাস ফাউন্ডেশন ডট সাইট। আমি জাস্ট এইটুকু এখান থেকে কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? তার মানে কি? এই যে আপনি ডোমেইনটা তৈরি করতেছেন, এটা কিন্তু এমন না যে chorusfoundation.site একটা সাইট, আপনি আরেকটা নতুন ডোমেইন chorusfoundation.me এরকম তৈরি করতেছেন? এরকম না কিন্তু। এটা মানে chorusfoundation.site একটাই ডোমেইন, এর পূর্বে আপনি ফোল্ডার করে আপনি সাইট তৈরি করতে পারবেন। ওকে? এই যে B28, আপনি এখানে পরবর্তীতে অন্য আপনার নিজের নামে যদি করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন আপনি সাবমিট এ ক্লিক করেন। ওকে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কি আরেকটা তৈরি করা যাবে না? তৈরি করা যাবে কিন্তু, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই B28 এ আপনি সাইট তৈরি করবেন কিভাবে? এটা তৈরি করার জন্য যদি আপনি সফটওয়্যার ক্লাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে আবার সফটওয়্যার ক্লাসে যাবেন। সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন ওকে, দেন হচ্ছে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার অথবা সরাসরি এখানে ইনস্টলে ক্লিক করেন। ম্যানেজারে যাওয়ার দরকার নেই, আমরা তো জানি যে এখানে আগে সাইট তৈরি করা হয়নি। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর দেন হচ্ছে প্রোটোকল অটোমেটিক্যালি এখানে সেট হবে। আমরা একটু ওয়েট করব। এই যে HTTP ব্যাস হয়ে গেছে। correspondence.site, এখন তো আর আমরা এখানে রাখতে যাচ্ছি না সাইট, এখানে রাখতে যাচ্ছি। ইভেন WP কোন সাব ডিরেক্টরিতে যেতে যাচ্ছি, ওখানে যেতে যাচ্ছি না। তাহলে ওটাও বাদ। আমরা আমাদের যে ডোমেইনটা মানে ডোমেইন বলতে যে সাবডোমেইন, যে সাবডোমেইনটা তৈরি করেছি ওখানে ইনস্টল করতে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করলে লিস্ট পাবেন। এই যে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন? এখন এটা চুজ করে দেন বাকি কি সেম প্রসেস। বুঝতে পেরেছেন তো নাকি? জাস্ট সাবডোমেইনটা চুজ করে অ্যাডমিন এগুলো সব দিয়ে দেন হচ্ছে কি ইনস্টলে ক্লিক করবেন। দেন আপনি
জাস্ট ইনস্টল হয়ে গেলে wp admin এ ক্লিক করে লগইন করবেন। সাইটের ইউআরএলটা কি হবে বলেন তো? b20.foundation.site দেন লগইন করতে চাইলে স্ল্যাশ দিয়ে wp-admin পুরোটা লিখে দেন হচ্ছে কি স্ল্যাশ wp-admin বা login.php যেটাই দেন না কেন। কনসেপ্ট ক্লিয়ার তো? এটা এক ধরনের সাবডোমেইন, আরেক ধরনের সাবডোমেইন হয়। এই যে একটু আগে দেখছিলেন correspondence.site দেন wp ছিল না? ওটাও এক ধরনের সাবডোমেইন। এখন আমি b28 আরেকটা তৈরি করতেছি। আচ্ছা এখানে আরো আমি ইনস্টল করেই দেখাইতে হবে। বুঝবেন না কিছু জিনিস। আমি এই জায়গায় শিওর দেন হচ্ছে 1 2 3 4 5 দেখো এই মর্নিং ইগনোর করেন সমস্যা নেই, এগুলো পরে ফিক্স করা যাবে। দেন হচ্ছে ইনস্টল। আচ্ছা এটা যে ইনস্টল করলেন এখন এটার ফাইলগুলো কোথায় থাকে? নরমালি আমরা জানি যে মেইন ডোমেইনের ক্ষেত্রে থাকে হচ্ছে public_html এর ভিতরে। তাহলে এই সাবডোমেইন আপনি মেইনটেইন করলে ওটার ফাইল থাকবে কোথায়? ওটার ফাইলটা কিন্তু public_html এর ভিতরে যাওয়া লাগবে না। এটা এখানে থাকবে এই জায়গায়। ওকে? যেমন আমি এখানে যদি রিলোড দেই তাহলে এখানে পাবো। হয়তোবা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন? public_html এ যাওয়া লাগবে? যাওয়া লাগবে না। এইখানেই কিন্তু আপনি সকল ফাইল পাবেন। এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। অলমোস্ট হয়ে গেছে। এই যে হয়ে গেছে। হয়ে গেছে না? কনসেপ্ট ক্লিয়ার তো এই পর্যন্ত? ওকে। তারপর তারপর হচ্ছে আরেকটা যেটা রয়েছে ইনস্টল আচ্ছা এটা না। আবার ওয়ার্ডপ্রেস ম্যানেজার এখানে যান। সবভাবেই তৈরি করার প্রয়োজন পড়বে। ক্লায়েন্টের সাইটে যখন কাজ করবেন অনেক সময় এভাবে কাজ করা লাগবে। ওকে? সব শিখে রাখবেন। ইনস্টলে ক্লিক করতেছি। ইনস্টলে ক্লিক করার পর ধরেন এখানে wp না দিয়ে এখন আমি p28 দিলাম। এখন কিন্তু আগে না। এখন কি আগে? এখন হচ্ছে কি পরে correspondence.site দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি p28 এন্ড সেম প্রসেস এখানে। ধরেন ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেন হচ্ছে অ্যাডমিন ইমেল একটা দেন, ইনস্টলে ক্লিক করেন। এইটা থাকবে কোথায়? এটা থাকবে হচ্ছে public_html এর ভিতরে। public_html এর ভিতরে। এইখানে দেখবেন p28 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখনো হয় নাই। আমি একটু ওয়েট করি। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এখানে যদি ক্লিক করেন তাহলেই লগইন করতে পারবেন। আর এই যে correspondence.site ওয়েট করতে হবে, পুরোটা এখনো রিডাইরেক্ট হয় নাই। এই যে p28 দেন হচ্ছে কি wp-admin এবং এটার ফাইল পাবেন কোথায়? সি প্যানেলে যদি আসেন public_html এর ভিতরে। public_html এর ভিতরে এই যে p28 নামে ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক আছে? এর ভিতরে মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফাইল। আমরা মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখেছি। সাবডোমেইন দুই ধরনের হয়, দুই ভাবে আমরা ইনস্টল করে দেখেছি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এখন এই যে সার্ভারে যে কাজগুলো আমরা করতেছি এগুলো আসলে আপনাদের নিজেদের সার্ভার না থাকলে আপনারা প্রপারলি প্র্যাকটিস করতে পারবেন না। আমরা একটা সার্ভার স্টুডেন্টদেরকে দেই কিন্তু ওই সার্ভারের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করে। কারণ কি? একটা সার্ভারের অ্যাক্সেস অনেক স্টুডেন্টের কাছে থাকে। একজন কাজ করতেছে আরেকজন ডিলিট করতেছে, আরেকজন ইনস্টল করতেছে আরেকজন ডিলিট করতেছে। তো এইটা আসলে খুব একটা ভালো ওয়ে না, কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এরকম সার্ভার দেওয়া কারো পক্ষে সম্ভব না। ঠিক আছে? কারণ সার্ভারের কস্ট রয়েছে। ঠিক আছে? আর ইন ফিউচারে আপনাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা লাগবে। ওটার জন্য সার্ভার কেনা উচিত। এখানে যেই কয় টাকা ইনভেস্ট করার দরকার আপনাদের ইনভেস্ট করা উচিত। নাহলে আপনি কখনোই প্রপারলি শিখতে পারবেন না। কারণ আমরা যখন বেসিক জিনিসপত্র শেষ করে প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব, প্রজেক্টের অনেক কাজ রয়েছে যেগুলো সার্ভার ছাড়া আপনি টেস্ট করতে পারবেন না। সার্ভারের ক্ষেত্রে হ্যাঁ, বলে দিচ্ছি আমি। আপনি correspondence.com এ যদি ভিজিট করেন এখানে সার্ভিস থেকে ডোমেইন এবং ওয়েব হোস্টিং এই জায়গায় যদি যান, এই জায়গায় আসলে আপনার সার্ভিস সম্পর্কে এখানে আপনারা কিছু ভিডিও পাবেন। এগুলো একটু সময় পাইলে দেখে নিবেন। কারণ সার্ভার সম্পর্কেও কিছু নলেজ প্রয়োজন হয়। ক্লাসে তো আমি শেয়ার করব। তারপরেও এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, বেশ কিছু ভিডিও রয়েছে। ৯ টা ভিডিও দেওয়া রয়েছে। আস্তে, আস্তে শিখবেন। ওকে? আর কয়েকদিন পরে যারা একদম নতুন আর কিছুদিন পরে ধরবেন এগুলো। ওকে, আমি বলব পরবর্তীতে। একটু বলে দিই, যেমন কন্ট্রোল প্যানেল আপনি পাবেন। আমরা ক্লাউড লিনাক্স ব্যবহার করি। আর হচ্ছে লাইটস্পিড সার্ভার। লাইটস্পিড সার্ভার ভালো। আপনি ক্লাউডফ্লেয়ার নামে একটা কোম্পানি রয়েছে যারা সিডিএন সার্ভিস দেয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনি পারফেক্টলি এগুলো ব্যবহার করতে পারবেন। আর ইমেইল প্রফেশনাল ইমেইলও ক্রিয়েট করতে পারবেন। সব মোটামুটি ভালোই ফিচার আছে, খারাপ না। টাকা পয়সার যে ব্যাপারটা, যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি মিনিমাম ১ জিবি নিবেন। কারণ হচ্ছে একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করতে চান, আপনি যদি সিম্পল এক পেজের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, দেখবেন যে ৫০০ থেকে ৬০০ মেগাবাইট জায়গা নিয়ে নেয়। তো ৫০০ থেকে ৬০০ মেগাবাইট জায়গা যদি নিয়ে নেয়, দেন আপনি আরো ছোট, ছোট ২-১ টা সাইট আপনি রাখতে পারবেন স্যাম্পল আকারে সাবডোমেইন এ করে। ঠিক আছে?
তাহলে 1 জিবিতে আপনি যদি সাইজ খুব বড় না হয়, প্রপারলি অপটিমাইজড ওয়েতে যদি কাজ করেন, খুব বড় সাইট না, ২-৩ টা সাইট আপনি হোস্ট করতে পারবেন। এর বেশি না। ঠিক আছে? তো 1 জিবি নিতে পারেন এবং ইন ফিউচারে যদি আপনার না হয়, তাহলে আপনি স্পেস বাড়াতে পারবেন। ধরেন আপনি 1 জিবি নিলেন, আপনার আরো 1 জিবি দরকার। দেন এক্সট্রা পেমেন্ট করে আপনি বাড়াতে পারবেন। আমরা ৳১৫০০ র মতো চার্জ করি। মানে প্রতি 1 জিবি এক্সট্রার জন্য। ঠিক আছে? তবে এটা এক্সাক্ট রেট বলা যায় না। কেন বলা যায় না? কারণ আপনারা জানেন যে ডলার কম বেশি হয়। তো ডলারের দামের উপরে এই জিনিসটা নির্ভর করবে। তবে এভারেজ এরকমই। বুঝি নাই? হ্যাঁ, বর্তমানে ডলার হচ্ছে ৳১০৯ করে। হ্যাঁ। হ্যাঁ, তো এইখানে আপনারা মানে যদি ফাইন্যান্সিয়াল কারো প্রবলেম না থাকে তাহলে আমি 1 জিবি রিকমেন্ড করব। আর যদি প্রবলেম থাকে তাহলে আপনি 500 দিয়েও স্টার্ট করতে পারেন। 500 টা আমরা খুব একটা রিকমেন্ড করি না। তারপর আমরা এটা রেখেছি কারণ অনেক স্টুডেন্টের একটু প্রবলেম থাকে। ওকে? আর যদি প্রবলেম থাকে 500 নিয়ে স্টার্ট করেন, প্রয়োজনে পরে আবার 500 বাড়ায় নিবেন। সমস্যা তো নাই কোন। ওকে? বাট 1 জিবি রিকমেন্ডেড এটা লাগবেই আপনাদের। আর আমরা মোটামুটি এই ৩ টা এক্সটেনশন স্টুডেন্টদেরকে বলি ব্যবহার করার জন্য। আপনি চাইলে .com নেন, .com না পাইলে .me নেন, না হলে তো .pro নেন। এই ৩ টা আপনার পারফেক্ট নিজের প্রফেশনাল সাইট তৈরি করার জন্য এনাফ। ওকে? যথেষ্ট এর বাইরে লাগে না। তারপরে যদি আপনি ভিন্ন কোনো কিছুটা চুজ করতে চান লাইক .net বা .org যদি লাগে আমাদেরকে নক করলে আমরা দেখব যে দেওয়া যায় কিনা। দেওয়া যাবে। টাকা-পয়সা হয়তোবা একটু এদিক-সেদিক হবে। বাট দেওয়া যাবে। ওকে? মেসেঞ্জারে মেসেজ করলেই হবে। আর এখানে কিভাবে অর্ডার করবেন, এখানে একটা ভিডিও আছে, ভিডিও দেখে নিবেন। আর এই সবগুলো জিনিস পড়ে নিবেন। ঠিক আছে? খুব ভালো করে পড়ে নিবেন। আমি কিছু জিনিস বলে দেই, না বলে দিলে আবার সমস্যা। এটা হচ্ছে আপনি যখন ডোমেইন হোস্টিং অর্ডার করবেন, আমরা নরমালি ডোমেইন কিনি সব নেমচিপ থেকে। ওকে? তো নেমচিপ আমার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ডোমেইন। আমার নিজের, ক্লায়েন্ট এবং হচ্ছে স্টুডেন্টদের। ওকে? এখন ডোমেইনের অ্যাক্সেসটা ইনিশিয়ালি আমাদের কাছে থাকে। ঠিক আছে? আমরা শুধুমাত্র যেটা করি আপনি যখন অর্ডার করবেন, আপনার ডোমেইন পারচেজ করে কন্ট্রোল প্যানেলের সাথে প্রপারলি কনফিগার করে আপনার কোনো কিছু কনফিগার করা লাগবে না। মানে নেম সার্ভার চেঞ্জ করা এগুলো কিছু করা লাগবে না। আমরা ডোমেইন হোস্টিং কানেক্ট করে দিব। কানেক্ট করে আপনাকে হোস্টিং এর যে অ্যাক্সেস, কন্ট্রোল প্যানেলের যে অ্যাক্সেস যেটা cPanel দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করি, ওই অ্যাক্সেসটা আপনার ইমেইলে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে? যে ইমেইল ব্যবহার করে আপনি অর্ডারটা করবেন। ওকে? তো দেন আপনি ওটা কন্ট্রোল প্যানেল ব্যবহার করে আপনি সাইট রেডি করতে পারবেন বা যা প্র্যাকটিস করার দরকার আপনি করতে পারবেন। আর যদি মনে করেন ইন ফিউচারে আপনার ডোমেইনের অ্যাক্সেস চাইলে আপনার কাছে নিতে পারবেন। ঠিক আছে? এটা ট্রান্সফার করা খুব ইজি ৫ মিনিটের কাজ। যেটা করতে হয় আপনি ধরেন namecheap.com একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে যেই ইমেইল ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট করবেন ওই ইমেইলটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এবং আমাদেরকে বলবেন মেসেঞ্জারে যে আমি আমার ডোমেইনটা ট্রান্সফার করে আমার কাছে নিয়ে যেতে চাচ্ছি। এটা বললেই দেন আপনার ইমেইলটা আমরা চাইবো। আপনি ইমেইলটা পাঠাবেন, আমরা ট্রান্সফার করে দিব। ঠিক আছে? আমরা মানে আমাদের সিস্টেম থেকে জাস্ট ইনভলভ করে রাখবো যেন আপনি আপনার সিস্টেমে নিয়ে নিজে একটা ইমেইল যাবে। আপনার ইমেইলে একটা ইমেইল যাবে, ইনভাইটেশন যাবে। ওটা অ্যাকসেপ্ট করলেই ট্রান্সফার হয়ে যায়। এটা খুবই ইজি প্রসেস। ওকে? আর ডোমেইন তখনই আপনাদের ট্রান্সফার করা নেওয়া উচিত যখন আপনি নিজে থেকে ডোমেইন ডলার দিয়ে রিনিউ করতে পারবেন। কারণ আপনি যখন আপনার কাছে নিয়ে যাবেন তখন আপনার ড্যাশবোর্ডে ঢুকে আমাদের কার্ড ব্যবহার করে রিনিউ করাটা একটু কমপ্লিকেটেড। এটা আমরা চাই না যে আমাদের কার্ড আপনার সিস্টেমে গিয়ে আমরা ব্যবহার করি। ওকে? তো আপনি যখন বুঝবেন যে আমি এখন নিজেই প্রতি বছর ডলার দিয়ে রিনিউ করতে পারবো, দেন আপনি ট্রান্সফার করে নেন। আদারওয়াইজ ওই পর্যন্ত আমাদের কাছে রাখার রিকমেন্ডেশন করি। কারণ হচ্ছে পরবর্তীতে যদি আমাদেরই রিনিউ করতে হয় তখন একটা ঝামেলা হয়। ওকে? এই তো ডোমেইন হোস্টিং এগুলো একটু পড়ে নিবেন। এখানে যা আছে সব একটু ভালো করে পড়ে দেন আপনি চাইলে অর্ডার আপনি যেখান থেকে খুশি ডোমেইন হোস্টিং নেন। কোন প্রবলেম নাই। আপনি আমাদের কাছে যেখান থেকে পারেন একটা নেন, নিয়ে জাস্ট প্র্যাকটিস করেন। ওকে? আমরা এই সার্ভিসটা শুধু স্টুডেন্টদের জন্য রেখেছি। ওকে? এটা ভালো কারণ মানে আপনি যদি কাজ করতে চান ডোমেইন হোস্টিং ছাড়া আসলে আপনি অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন। আমরা ১ম প্রজেক্টেই দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা সার্ভারে আরো কাজ করব। ওকে?